রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্তমান ইরান সংকটকে যদি কেবল রাস্তার বিক্ষোভ, লাশের সংখ্যা কিংবা রাষ্ট্রের দমন পীড়নের ফ্রেমে দেখা হয়, তাহলে পুরো চিত্রটাই অসম্পূর্ণ থেকে যায়। কারণ এই ঘটনা প্রবাহটি আসলে একটি বহু স্তর বিশিষ্ট কৌশলগত যুদ্ধের অংশ, যেখানে মাঠের সংঘর্ষের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বয়ান, প্রতীক, উপলব্ধি এবং আন্তর্জাতিক জনমত। লাশ ফেলানো এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত প্ররোচনামূলক প্রক্রিয়ার অংশ, যার লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে এমন একটি প্রতিক্রিয়ায় ঠেলে দেওয়া যাতে রাষ্ট্র নিজেই নিজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি করে ফেলে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পশ্চিমা হাইব্রিড ওয়ারফেয়ারের অন্যতম মূল উপাদান হচ্ছে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে পরবর্তী ধাপে কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নকরণ কিংবা সরাসরি হস্তক্ষেপকে ন্যায্য বলে উপস্থাপন করা যায়। ইরানের ক্ষেত্রে এই ছক নতুন নয়, তবে বর্তমান পর্যায়ে এর তীব্রতা ও বহুমাত্রিকতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এখানে যে কথাটি সবচেয়ে গুরুত্বের সঙ্গে বলা হচ্ছে তা হলো, আরও 200 লাশ পড়লে আম পাবলিককে মাঠে নামানো সম্ভব হবে। এই বক্তব্যটি আসলে একটি নির্মম বাস্তবতার দিকে ইঙ্গিত করে। জনরস স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় না, তাকে নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত ঠেলে নিতে হয়। পশ্চিমা পরিকল্পনায় সেই সীমাটি হচ্ছে ক্রিটিক্যাল মাস। যখন হতাহতের সংখ্যা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সাধারণ মানুষ আর নিরপেক্ষ থাকতে পারে না, তখন তারা রাজনীতি, আদর্শ বা ভূ রাজনীতির হিসেব ভুলে কেবল আবেগের বশে রাস্তায় নামে। এই আবেগকে এরপর নির্দিষ্ট বয়ানের মধ্যে ফেলে দেয়া হয়। রাষ্ট্র খুনি, সরকার অবৈধ, প্রতিরোধ নৈতিক কর্তব্য। এই পর্যায়ে রাষ্ট্র সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে, কারণ তখন তার প্রতিটি পদক্ষেপই আগেই অপরাধ হিসেবে ফ্রেম করা থাকে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক দিক হল বিক্ষোভকারীদের একটি অংশের হাতে আগ্নেয়াস্ত্র থাকা এবং রাস্তায় তা ব্যবহারের শঙ্কা। এটি সাধারণ বিক্ষোভের চরিত্রকে সম্পূর্ণ বদলে দেয়। শান্তিপূর্ণ প্রতিবাদ আর সশস্ত্র সংঘর্ষের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তা কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, একটি রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন। যখন অস্ত্র রাস্তায় নামে, তখন রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সামনে আর পাবলিক অর্ডার রক্ষার সহজ সমীকরণ থাকে না। কিন্তু এখানেই পশ্চিমা কৌশলের সূক্ষ্মতা। তারা চায় রাষ্ট্র এই অস্ত্রধারীদের বিরুদ্ধে সরাসরি কনফ্রন্টেশনে যাক, কারণ তাতে মৃত্যুর সংখ্যা বাড়বে, ক্যামেরায় রক্ত ঝরবে, আর সেই রক্তের প্রতিটি ফোঁটা আন্তর্জাতিক মিডিয়ার পর্দায় ইরানের বিরুদ্ধে প্রমাণ হয়ে উঠবে। ইরান ইতোমধ্যেই অস্ত্রসজ্জিত বিক্ষোভকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ঘোষণার ভাষা, সময় এবং প্রসঙ্গ সবকিছুই এখন ন্যারেটিভের অংশ। প্রশ্ন হলো, এই প্রতিহত করার প্রক্রিয়াটি কেমন হবে এবং সেটি কিভাবে বিশ্ব দেখবে? পশ্চিমা মিডিয়া বাস্তব ঘটনাকে যেমন দেখাবে না, তেমনি দেখাবে না তার প্রেক্ষাপট। একটি সশস্ত্র গোষ্ঠীর হামলা, একটি নিরাপত্তা চেকপোস্টে গুলি, একটি পুলিশ সদস্যের মৃত্যু, এসবের কিছুই মূলধারার শিরোনামে জায়গা পাবে না, বা পেলেও তা হবে ক্ষুদ্র অক্ষরে। বড় অক্ষরে লেখা হবে মৃত্যু, কাঁদতে থাকা পরিবার, রক্তাক্ত রাস্তা। ফলে কনফ্রন্টেশন যত বাড়বে, ইরান ততই নৈতিকভাবে কোণঠাসা হবে। এই কারণে মূল ফ্যাক্টরটি আর কেবল নিরাপত্তা নয়, বরং ন্যারেটিভ। ন্যারেটিভের যুদ্ধে জয়ী হওয়া মানে সত্যকে শুধু জানা নয়, সত্যকে দৃশ্যমান করা। ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে সে দেখাতে পারে যে এটি কোনো গণ আন্দোলন বনাম রাষ্ট্রের সরল দ্বন্দ্ব নয়, বরং একটি বহিরাগত প্ররোচনায় সশস্ত্র উপাদান ঢুকে পড়া একটি জটিল পরিস্থিতি। এখানে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও, প্রতিটি বিবৃতি রাজনৈতিক অস্ত্র। পশ্চিমা কৌশলবিদরা ভালো করে জানেন, আধুনিক যুগে যুদ্ধে যেতে হয় ট্যাঙ্ক দিয়ে নয়, বরং টাইমলাইনে। আরেক গুরুত্বপূর্ণ দিক হলো আম পাবলিক ধারণা। সাধারণ মানুষ সবসময় রাজনীতির গভীরে ঢোকে না, তারা দৃশ্য দেখে, অনুভব করে এবং তার ভিত্তিতে অবস্থান নেয়। যদি তারা দেখে রাষ্ট্র নির্বিচারে দমন করছে, তাহলে তারা রাষ্ট্রের বিপক্ষে যাবে। আবার যদি তারা দেখে বিশৃঙ্খলা, অস্ত্রধারী গোষ্ঠী, অস্থিতিশীলতা, তাহলে তারা স্থিতিশীলতার পক্ষে দাঁড়াবে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটাই হচ্ছে লড়াইয়ের কেন্দ্রবিন্দু। পশ্চিমা পরিকল্পনা চায় এই সাধারণ মানুষকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতে, আর রাষ্ট্র চায় তাদের নিরপেক্ষ কিংবা নিজেদের পক্ষে রাখতে।
ইরানের জন্য বিকল্প পথ তাই সরাসরি শক্তি প্রয়োগের বাইরে খুঁজতে হবে। এর মানে এই নয় যে রাষ্ট্র আত্মরক্ষার অধিকার হারাবে, বরং এর মানে হলো সেই আত্মরক্ষাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তা প্রতিরক্ষামূলক, সীমিত এবং বৈধ বলে প্রতীয়মান হয়। ইতিহাসে দেখা গেছে যেসব রাষ্ট্র কেবল বল প্রয়োগে পরিস্থিতি সামাল দিতে চেয়েছে তারা স্বল্প মেয়াদে হয়তো নিয়ন্ত্রণ ফিরিয়ে পেয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে নৈতিক বৈধতা হারিয়েছে। ইরানের মতো রাষ্ট্র যেটি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, তার জন্য এই নৈতিক বৈধতা হারানো মারাত্মক ঝুঁকি। ন্যারেটিভের যুদ্ধ জেতার জন্য প্রথম শর্ত হচ্ছে স্বচ্ছতা বা অন্তত স্বচ্ছতার দৃশ্যমানতা। প্রতিটি সহিংস ঘটনার ক্ষেত্রে রাষ্ট্রীয় ভাষ্য যদি আগে আসে, যদি তথ্য দ্রুত আসে, যদি প্রমাণসহ আসে, তাহলে আন্তর্জাতিক মিডিয়ার একচেটিয়া ব্যাখ্যা কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়ে। দেরিতে দেয়া বিবৃতি, অস্পষ্ট বক্তব্য বা সম্পূর্ণ নীরবতা এসবই পশ্চিমা বয়ানকে শক্তিশালী করে। দ্বিতীয় শর্ত হচ্ছে অভ্যন্তরীণ সংলাপের দৃশ্যমান প্রচেষ্টা। রাষ্ট্র যখন দেখতে পারে যে সব বিক্ষোভকারীকে এক কাতার ফেলছে না, বরং অভিযোগ শুনছে, পার্থক্য করছে শান্তিপূর্ণ প্রতিবাদ আর সশস্ত্র উস্কানির মধ্যে, তখন সবই দমন হচ্ছে, এই বয়ান দুর্বল হয়। এখানে আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতীক। একটি রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন প্রতীকগুলোই মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে। একটি নির্দিষ্ট ছবি, একটি নির্দিষ্ট শব্দ, একটি নির্দিষ্ট মুখ, এসব পুরো আন্দোলনের অর্থ বদলে দিতে পারে। পশ্চিমা মিডিয়া এই প্রতীক নির্মাণে ওস্তাদ। ইরানের বিপক্ষে তারা এমন প্রতীক তৈরি করতে চাইবে যা সহানুভূতি জাগায় এবং ক্রোধ উস্কে দেয়। ইরানের কাজ হবে পাল্টা প্রতীক হাজির করা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, বিদেশি হস্তক্ষেপের বাস্তব উদাহরণ, সহিংসতার শিকার নিরাপত্তা কর্মী কিংবা সাধারণ নাগরিকের গল্প। সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হচ্ছে সময়। এই ধরনের সংকটে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। যত সময় যায় তত বেশি ঘটনা ঘটে, তত বেশি রক্ত ঝরে, তত বেশি ন্যারেটিভ জমাট বাঁধে। পশ্চিমা কৌশল প্রায় সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে। দীর্ঘস্থায়ী অস্থিরতা, ক্লান্ত রাষ্ট্র, ক্লান্ত সমাজ। ইরানের জন্য তাই দ্রুত কিন্তু বিবেচিত পদক্ষেপ জরুরি। দ্রুত মানে হঠকারী নয়, বরং দ্রুত মানে তথ্যের প্রবাহে, কূটনৈতিক তৎপরতায়, অভ্যন্তরীণ বার্তা পৌঁছাতে। এই পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও মোসাদের ভূমিকা কেবল সরাসরি অপারেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আসল শক্তি হচ্ছে সংযোগ, অর্থায়ন, প্রশিক্ষণ এবং সর্বোপরি তথ্যযুদ্ধ। তারা জানে কোথায় আগুন দিলে শিখা ছড়াবে, কোন ঘটনায় কোন শব্দ ব্যবহার করলে কোন শ্রেণী উত্তেজিত হবে। এই সূক্ষ্ম মানসিক মানচিত্রটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। ইরানের জন্য চ্যালেঞ্জ হলো এই মানচিত্র ভাঙা, দেখানো যে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বতঃস্ফূর্ত নয়, বরং একটি বড় ছকের অংশ। শেষ পর্যন্ত প্রশ্নটা গিয়ে দাঁড়াবে, ইরানকে এই সংকটকে কেবল নিরাপত্তা সমস্যা হিসেবে দেখবে নাকি একটি পূর্ণাঙ্গ হাইব্রিড যুদ্ধ হিসেবে দেখবে। যদি এটি শুধু নিরাপত্তা সমস্যা হিসেবে দেখা হয়, তাহলে সমাধান হবে দমন, গ্রেপ্তার এবং সংঘর্ষ, যার ফলাফল হিসেবে মৃত্যুর সংখ্যা বাড়বে এবং ঠিক সেটাই ঘটবে যা ইউএস এবং মোসাদের লক্ষ্য। কিন্তু যদি এটি হাইব্রিড যুদ্ধ হিসেবে দেখা হয়, তাহলে সমাধানের কেন্দ্রবিন্দু হবে ন্যারেটিভ, বৈধতা, জনমত এবং আন্তর্জাতিক উপলব্ধি। এই দ্বিতীয় পথটি কঠিন, ধীর এবং জটিল, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য কম ক্ষতিকর। ইরানের সামনে এখন যে মুহূর্তটি তা ইতিহাসের এক সংবেদনশীল সন্ধিক্ষণ। এখানে ভুল সিদ্ধান্ত শুধু একটি বিক্ষোভ দমন ব্যর্থ করবে না, বরং পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থানকে দুর্বল করে দিতে পারে। লাশের সংখ্যা বাড়ানো যারা চায় তারা জানে রক্তই সবচেয়ে শক্তিশালী ভাষা। সেই ভাষায় কথা বলতে অস্বীকার করাই ইরানের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে বড় সুযোগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইরান বাংলা রেডিওর নিয়মিত পডকাস্ট মুখোমুখির আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রনক। দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী, সেই সাথে লিগাল সলিউশন চেম্বারের চেম্বার প্রধান আল মামুন রাসেল। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর প্রয়াসে যুক্ত করার জন্য। বাংলাদেশে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনেক ইস্যু এখন বাংলাদেশে। সাম্প্রতিক সময় আমরা দেখলাম বন্ধু প্রতিম ভারতের সাথে একটা টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশের। আমরা দেখলাম যে গত 10 দিনে 2 বারের মতো তলব করা হয়েছে হাই কমিশনারকে ভারতে। কিভাবে দেখছেন, কেন এটা শুরু হলো, আসলে কি পয়েন্টগুলো এখানে কাজ করছে? আমি প্রথমে আপনাকে একটা কারেকশন দিচ্ছি। সেটা হচ্ছে আপনি বলেছেন যে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এটা যখন বলছেন এটাকে আমি কারেকশন দিচ্ছি। দেখেন, যদি 1971 সালে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু এই যে সহযোগিতাটা আপনি যদি একটু দেখেন, সহযোগিতা কিভাবে করেছে। 9 মাস আমরা যুদ্ধ করেছি,
যখন একবারে যুদ্ধের ধারপ্রান্তে চলে আসছে, আমরা বিজয়ের ধারপ্রান্তে চলে আসছে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল তারা যখন এক পর্যায়ে হতাশ হওয়া শুরু হয়েছে এবং তারা দেখছে যে কাবু করতে পারছে না, তখন তারা যখন আমাদের দেশ থেকে পালানোর একটা চিন্তা করছে, এমন সময় লাস্টে এসে 3 ডিসেম্বর এসে ভারত হস্তক্ষেপ শুরু করলো। ভারত মানে আপনি একজনকে শুয়ে দিলেন, আরেকজন এসে কিলাই দিল, অবস্থাটা এমন হইল, একদম এমন হইল। জি। তার মানে আপনি কি মনে করেন ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করতো তারপর আমরা স্বাধীন হতাম? অবশ্যই। কারণ আমরা বাঙালি জাতি, বাংলাদেশি যারা, তাদেরকে আমাদেরকে বাতিসি ভিত্তি বলে। বাতিসি ভিত্তি মানে হচ্ছে যারা কারো আধিপত্যকে গ্রহণ করে নেয় না। এটা আপনি প্রাগ ঐতিহাসিকভাবে আপনি এটা পরীক্ষিত। এটা কিভাবে আপনি দেখেন, আপনি যত মোগল সম্রাট বলেন, যত আধিপত্য, যত বড় বড় সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে ছিল, আপনি দেখেন তারা যখন এই বাংলাকে স্বাধীন করে এসে দিল্লিতে যাওয়ার পথে শুনতো যে বাংলা আবার স্বাধীন হয়ে গেছে। মানে তারা এটাকে দখল করে যখন কারো হাতে দিত, তখন ওরা দিল্লিতে ফেরত যেতে 3 মাস 3.5 মাস লাগতো যেতে, শুনতো যে বাংলা আবার স্বাধীন হয়ে গেছে। তার মানে আমরা কখনো কারো আধিপত্যকে গ্রহণ করে নিই নাই। এবং আমাদেরকে বলে সুন্দরবনের গোল পাতার মতো। সুন্দরবন একটা গাছ আছে দেখবেন আপনি, যে গাছটা ভূমিকম্প আসুক, জলোচ্ছ্বাস আসুক, ঝড় আসুক, নুয়ে যাওয়ার পর আবার জলোচ্ছ্বাস যখন চলে যায়, ঝড় যখন চলে যায়, তখন আবার কি দাঁড়িয়ে যায়। তার মানে আমরা জাতি হিসেবে আমরা কখনো কারো আধিপত্যকে গ্রহণ করে নিই নাই। আজকে ভারত যদি আমাদেরকে 1971 সালে যদি সহযোগিতা নাও করতো, তারপরেও এই বাংলাদেশ স্বাধীন হতো। কারণ আমরা 24 বছর পাকিস্তানের নিষ্পেষণ থেকে আমরা শিখেছি যে কিভাবে তারা 1952 সালে আমার ভাষা নিয়ে কথা বলেছে, আমরা জীবন দিয়েছি। তারপরে মানে 1971 সালে আমাদের সাথে বৈষম্য করেছে। আপনি মনে করেন এই ছাত্র সমাজকে দেখিয়ে দেয় নাই? 2000 জীবন দিয়েছে শুধুমাত্র তার একটা সুরে শাসকের আগে দেশে দিয়েছে। যে তরুণ প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, তারা পাবজি খেলে, পাবজিতে গুলি মারে, অন্যকে শত্রুকে ধ্বংস করে, সে তরুণ প্রজন্ম স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে তরুণ প্রজন্ম দেশকে এই সুরে শাসক থেকে মুক্ত করে নেই। অবশ্যই। তার মানে ভারত যদি ওই সময় আমাদের নাও করতো, তারপরে আমরা স্বাধীন হতাম শুধুমাত্র ভারত তার লাস্টের ক্রেডিটটা নেওয়ার জন্য। কারণ ভারত পাকিস্তান অনেকবার যুদ্ধ হয়েছে, তারা কখনো জিতে না। তখন তারা চিন্তা করলো এই বাংলাদেশিদের সহযোগিতায় যদি আমরা ভারত পাকিস্তানের, যেমন আপনি দেখেছেন 16 ডিসেম্বর নরেন্দ্র মোদী নিজে বললো যে তাদের বিজয় দিবস। কেন তারা বিজয় দিবস করছে? তারা তো কখনো জিততে পারে নাই। যখন দেখলো যে আমরা সহযোগিতা করি, আমাদের বাঙালি, আমাদের যারা মুক্তিযোদ্ধারা, তারা যুদ্ধ করে যখন ধারপ্রান্তে নিয়ে আসলো, তখন ক্রেডিটটা নেওয়ার জন্য তারা 3 ডিসেম্বর এসে তারা এখানে যুক্ত হয়ে কি করলেন তারা তাদের ক্রেডিট। যখন দেখেন আপনার জেনারেল নিয়াজি, যার কাছে করেছে যেন অরোরা ভারতের, কেন আমাদের তো ওসমানী, জেনারেল ওসমানী ছিল, তার কাছে কেন করেনি? মানে তারা তাদের ক্রেডিটটা নিতে চেয়েছে। আজকে দেখেন, আজকে 54 বছর আমরা ভারত থেকে কি পেয়েছি? 54 বছর তারা আজকে কেন খেপা জানেন? তারা এই জন্য খেপা কারণ তারা, আপনি দেখেন, তারা হচ্ছে আপনার সিকিমকে তারা দখল করে নিয়েছে, হায়দ্রাবাদকে তারা দখল করে নিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা চিন্তা করেছে, তাদের প্ল্যান ছিল আমাদের দেশটাকে দখল করা। কিন্তু আধুনিক সাম্রাজ্যবাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন। কেমন? আগে সাম্রাজ্যবাদী আগ্রাসন ছিল হচ্ছে একটা দেশকে দখল করে নেওয়া, আর নতুন যে সাম্রাজ্যবাদের দেশকে দখল করে না, এটাকে বলে, যদি আমি একটা এক্সাম্পল দিই, যদিও এক্সাম্পলটা দেখতে একটু শুনতে একটু খারাপ দেখা যায়, এটাকে বলে প্রস্টিটিউট নীতির মতো। কেমন? ধরেন আপনি একটা মেয়েকে যখন বিবাহ করেন, মোহরানার টাকা দিয়ে বিবাহ করেন, এবং ইসলামে আছে আপনি তাকে টাচ করার আগে টাকা দিতে হবে, তারপর তাকে টাচ করতে হবে। তার মানে আপনি টাকা দিয়ে তাকে বিবাহ করছেন, আর প্রস্টিটিউটকে আপনি ইউজ করছেন টাকা দিয়ে। তাহলে প্রস্টিটিউট আর বিবাহের মধ্যে পার্থক্য এক জায়গায়, প্রস্টিটিউটকে আপনি ইউজ করবেন টাকা দিয়ে, কিন্তু তার লাইবিলিটি নিতে হবে না। আচ্ছা। আর বিবাহটা হচ্ছে আপনি তাকে ইউজ করবেন, কিন্তু তার লাইবিলিটি আপনাকে নিতে হবে। তার ভরণ পোষণ, তার খাওয়ার ব্যবস্থা, তার পোশাকের ব্যবস্থা, তার সব ধরনের খবর নিতে হবে। আপনি দেখেন ভারত আমাদেরকে এতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতাকে এভাবে আটকে রেখেছে প্রস্টিটিউট নীতির মতো, যে আমি তার থেকে সব কিছু গ্রহণ করবো, কিন্তু তার লাইবিলিটি নিব না। কারণ তার 18 কোটি মানুষ, 18 কোটি লাইবিলিটি নিলে তাকে চাকরি দিতে হবে, তার 10 লক্ষ বেকার আছে, তার বেকারে চাকরি দিতে হবে। সুতরাং আমি এই লাইবিলিটি নিব না। আমি কি করব? আমি হচ্ছে তার থেকে সব ধরনের সুযোগ সুবিধা, আমি সব ধরনের ট্রানজিট নিব, ট্রান্সশিপমেন্ট নিব। আপনি দেখেন অবাকের বিষয় হচ্ছে রাডার ব্যবস্থা। আজকে 54 বছর স্বাধীন হয়েছি, বাংলাদেশের যে আকাশসীমা, এই আকাশসীমা কন্ট্রোল করেছে ভারত। আকাশসীমা আপনি জানেন, একটা বিমান যেতে হলে $500, যার আকাশসীমা তাকে দিতে হয় হাজার হাজার কোটি কোটি ডলার। এতদিন পর্যন্ত আমরা হারিয়েছি।
5 আগস্টের পরে সে আকাশসীমা সে রাডার ব্যবস্থা আমরা চালু করেছি যে 500 আপনি আমাদের আকাশসীমা যদি কোনো যেত, কোনো বিমান যেত, সেটা রেজিস্ট্রেশন করতে হতো ভারত থেকে, দিল্লি থেকে, এবং সেই ফিটা কে পেত? ভারত পেত। এ পর্যন্ত আমরা পাইনি। তো এই বিষয়টা আমরা জানতামও না। আগস্টের পরে আমরা কাজ করে জেনেছি। তার মানে আমরা এখন রাডার ব্যবস্থা করেছি। এই যে কার্গো, এই যে এয়ার কার্গো সিস্টেমটা আমরা ছিল না, এটা ভারতের উপর ছিল। আমরা যখন কোনো জায়গায় রপ্তানি করতাম, কোনো পোশাক রপ্তানি করতাম, আমরা যখন কোনো কাঁচামাল রপ্তানি করতাম, তখন আমরা নির্ভর করতে হতো ভারতের উপরে। তারা যখন আমাদেরকে এটাই করলো, আমরা এবার স্বাধীন, আমরা এবার সুন্দরভাবে নিজেদের এয়ার কার্গো নিজেরা ব্যবস্থা করছি। তার মানে এতদিন পর্যন্ত তারা আমাদেরকে প্রস্টিটিউটের মতো ব্যবহার করে আলটিমেটলি আমাদেরকে যখন সুযোগ পেয়ে, এখন যখন দেখলো যে তাদের যার মাধ্যমে উনি আমাদেরকে ব্যবহার করেছেন, তিনি যখন পরাজিত হলেন, এখন আমাদেরকে বলছে তোরা তো বেশ্যা, এখন আমাদেরকে গালি দিচ্ছে, এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে তারা। এতদিন কেন হয়নি? আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাইটা ভালো, আমার মেয়ের কথা শুনে, ছেলেটা খারাপ, তার বউয়ের কথা শুনে। আচ্ছা, নিজের সাথে আসলে ভালো একদম, আর এখন নিজের এগেনিস্টে গেলে এটা খারাপ। আপনি এই যে এখন সম্প্রতি যে আন্দোলনটা, এটাকে এখনো হয়েছে, আপনি দেখেন কলকাতার যে মিডিয়াগুলো আছে, রিপাবলিক বাংলা বলে, সার্বক্ষণিক বলা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়ে হাজার হিন্দু নাকি কলকাতা চলে গিয়েছে। অথচ আপনি কি দেখেছেন? এই পর্যন্ত গিয়েছে? যায়নি। আমরা কত অবস্থান করছি। যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হতো, যাদেরকে বলা হতো তারা যদি ক্ষমতা আসে কখনো কি হবে না, বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, তারা হতো, অথচ সে দলগুলোই এখন হিন্দুদেরকে তাদেরকে প্রার্থী ঘোষণা করছে, তাদেরকে প্রার্থী বানাচ্ছে, তাদেরকে নিয়ে একসাথে কাজ করছে, তারা একসাথে স্লোগান দিচ্ছে। তার মানে কি? আমাদের দেশে সবসময় ধর্মীয় সম্প্রীতি ছিল, কিন্তু তৃতীয় পক্ষ সবসময় এই জায়গায় সবসময় আমাদেরকে ধাক্কা দিত যে আমাদের দেশে কোনো ধর্মীয় সম্প্রীতি নেই বলে। সুতরাং আজকে যে ভারত যে কাজটা করছে, ভারত এই কাজটা করার মাধ্যমে বরং তারা জনবিচ্ছিন্ন হবে। আমাদের ভয়ের কিছু নেই। দেখেন, বর্তমান আধুনিক সভ্যতার বর্তমান আধুনিক যুগে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র কোনো বিষয় না। আপনার এখন হচ্ছে পৃথিবীতে ওটা বিশ্বগ্রামেই পরিণত হয়েছে। এখানে ছোট বাবার কিছু না যে আমি ছোট রাষ্ট্র, উনি বড় রাষ্ট্র, ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র, এই গ্লোবালাইজেশনের যুগে এটা কোনো পার্থক্য নেই। আর একসময় ভারত আমাদের গালি দিত যে বাংলা হবে আফগান, অথচ সে আফগানিস্তানের সাথে তারা কি বন্ধুত্ব করছে, একদম বন্ধুত্ব করছে। তার মানে তেল মাথা সবাই তেল ঢালবে। এই জন্য যারা এখন ইসলামিস্ট আছে, ভয়ের কিছু নেই। আপনারা আপনাদের কাজ করে যান। আপনারা এখানে যখন আফগানিস্তানের মতো আইনের শাসন হবে, আইনি কি বলে কোরআন হবে কনস্টিটিউশন, তখন এই তেল ঢালার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র আপনাদেরকে কি সহযোগিতা করবে, আপনাদের সাথে একসাথে কাজ করবে। এটা হতাশ হওয়ার কিছু নেই। শরীফ ওসমান হাদি তো আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে কথা বলেছেন। তো আমরা আসলে কোন পয়েন্ট দেখলে বুঝবো যে আসলে ভারত আসলে আধিপত্যবাদকে আসলে আমাদের উপরে বসিয়ে দিতে যাচ্ছে? দেখেন, শরীফ ওসমান হাদি একটা এক্সাম্পল, তরুণদের একটা আইকনে পরিণত হয়েছে। আপনার বাংলাদেশে অনেক মন্ত্রী এমপি মারা গিয়েছে। আমি আমার জন্মের পর থেকেই এত মানুষ এই জায়গায় ছিল, তার লক্ষ বলা হয় যে 8 লক্ষ 10 লক্ষ বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি আহত হয়েছে। সে যখন সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী তিনি ডাক্তার, তিনি খোঁজ নিয়েছেন, ডাক্তার মঈনুসকে জানাচ্ছেন। তার মানে একটা ব্যক্তি একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। কেন? তার মানে বুঝতে হবে আমাদের বাংলাদেশের মানুষের পালস সে বুঝেছে। আমাদের বাংলাদেশের পালসটা কি? আপনি যদি পলিটিশিয়ান হন, ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। পালস বুঝতে হবে। তরুণ প্রজন্মে বর্তমানে 4.5 কোটি তরুণ ভোটার আছে। এই ভোটারের পালস শরীফ ওসমান হাদি বুঝতে পেরেছে। দেখেন, কি বলে শহীদ হাদি কি বুঝতে পেরেছিল? তরুণদের পালস বুঝতে পেরেছিল। যে পালসটি বুঝেছিল নিউ ইয়র্কের যে একমাত্র প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, একা রাজপথে হেঁটেছেন তার নিজের ভোটের জন্য। সবাই তাকে পাগল বলেছে, সবাই তাকে হাদির মতো পরবর্তীতে কি হয়েছে? হাদিও এমনই চেয়েছিল, কিন্তু হাদি বুঝতে পারে না ওইটা নিউ ইয়র্ক আর এটা বাংলাদেশ। নিউ ইয়র্কের আশেপাশে শত্রু দেশ নেই, আমাদের দেশে আশেপাশে শত্রু দেশ আছে। যে হাদির মতো, জোহরান মামদানির মতো, কি বলে হাদির মতো লোককে মেরে আবার ইন্ডিয়াতে চলে যেতে পারবে। সেই আমেরিকার আশেপাশে সেটা ছিল না, এই জন্য তাকেও মারতে পারে নাই। কিন্তু আমাদের হাদিকে আমরা হারিয়েছি। হাদি যে জানা যায় একটা রাজকীয় সংবর্ধনা, মানে এটা আমরা যে হাদি চেয়েছিল সংসদে যাওয়ার জন্য, অথচ লক্ষ লক্ষ মানুষ তাকে সংসদে নিয়ে গিয়েছে। কোথায় হয়েছে তার জানাজাটা? সংসদে। যে হাদি একা চেয়েছিল একটা আসন থেকে সংসদে যাওয়ার জন্য, পুরো বাংলাদেশের মানুষ তাকে রাজকীয়ভাবে কাঁধে নিয়ে তাকে সংসদে গিয়েছে।
তার মানে একজন এমপি হাদি থেকেই একজন শহীদ হাদির মূল্য অনেক বেশি মানুষের কাছে। এটা একটা আদর্শ, এটা একটা আদর্শে পরিণত হয়েছে। হাদি কি বলেছিল? হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল। হাদি আজীবন যে একটা কালচারাল ফেসিজম আমাদের দেশে চালু ছিল, সব সময় প্রত্যেকটা কথায় জঙ্গি তকমা দেওয়া, ইসলামের পক্ষে কথা বলা যায় না। হাদি দেখেন এই বারবার কথা আসছে যে হাদির পরবর্তীতে প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে হামলা হলো কেন? আপনি দেখেন প্রথম আলো, ডেইলি স্টার, প্রথম আলো কার্যক্রমগুলো আপনি দেখেন ইতিপূর্বে এ পর্যন্ত 17-18 বছর তারা কি করেছে। প্রথম আলো একটা রিপোর্ট 2013 সালে একবার একটা রিপোর্ট করেছিল যে আপনার সন্তান কি জঙ্গি হচ্ছে না। আচ্ছা, জঙ্গি হওয়ার লক্ষণ দিয়েছে যে ছেলেটা মাদক নিবে না, যে ছেলেটা সিগারেট খাবে না, যে ছেলেটা মা বাবাকে বেশি জ্বালাবে না, যে ছেলেটা একটু ধার্মিক, তাহলে বুঝতে পারবে আপনার ছেলেটা জঙ্গি। আচ্ছা, এই যে ন্যারেটিভ দাঁড় করানোর পরবর্তীতে শেখ হাসিনা সুযোগ পেয়ে শত শত আলেম, শত শত হুজুরদেরকে, আলেমদেরকে, শত শত তরুণকে শেখ হাসিনা এই যে সুযোগটা পেয়ে ন্যারেটিভ তৈরি করেছে, সেই সুযোগটা পেয়ে কাজে লেগেছে। হাদি আপনি দেখেন, হাদি মৃত্যুর কয়েকদিন আগে এটা শেয়ার করেছিল, প্রথম আলো একটা ন্যারেটিভ নিয়ে এটা শেয়ার করেছিল যে প্রথম আলো যখন হেফাজত ইসলাম যদি কোনো জায়গায় কোনো প্রসেশন করে তাহলে এটাকে বলা হয় ধ্বংসযজ্ঞ। আবার বিএনপি জামাত যখন করে তখন এটা বলে ম্যাচাকার। আবার যখন এই কি বলে আওয়ামী লীগ করে তখন বলছে দুর্বৃত্তরা, কারা খুবই প্রকাশ করে না। কিন্তু হাদি এই যে ন্যারেটিভগুলো প্রথম আলো তৈরি করেছে, ডেইলি স্টার এই ন্যারেটিভগুলো তৈরি করার পর যখন হাদি তো এমনই একটা বক্তব্য আমি শুনে যে হাদি বলেছে যে প্রথম আলো 101টা মিথ্যা আমি প্রমাণ দিতে পারবো, মিথ্যা ন্যারেটিভ আমি প্রমাণ দিতে পারবো। তবে হাদি ভাঙ্গার পক্ষে ছিল না, আসতে যাচ্ছিলাম। হাদি ভাঙ্গার পক্ষে ছিলেন আসলে প্রথম আলো হাদি ভাঙ্গার পক্ষে ছিলেন না, হাদি গড়ার পক্ষে ছিলেন। দেখেন মানুষের যখন একটা আক্রোশ তৈরি হয়, আপনি দেখেন মুসোলিনি যখন ইতালিতে যখন পরাজয় হলো, পরবর্তীতে মুসোলিনির একটা পত্রিকা ছিল, পপুলিও ইতালিয়া, এটা মুসোলিনির পত্রিকা ছিল। সে পত্রিকা আক্রমণ করা হয়েছে, আক্রমণ করে পরবর্তীতে যে সম্পাদক ছিল তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে সেটি হয়নি। যখন তারা দেখেছে, যখন তরুণ প্রজন্মটা দেখেছে যে বাংলাদেশে এই হাদি সবসময় প্রথম আলো, ডেইলি স্টার যে সাংস্কৃতিক যে আগ্রাসন যখন সবসময় বিরোধিতা করেছে, এবং কি যে হত্যাকারী ছিল সে পতিত ফ্যাসিস্টের সদস্য, যে হত্যাকারী ছিল, এবং এই হত্যাকারী পরবর্তী ইন্ডিয়াতে গিয়েছে, এই জন্য হাদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। এবং কি যেই ন্যারেটিভগুলো তৈরি করেছে বিভিন্ন পত্রিকাগুলো, যে ন্যারেটিভগুলো আপনি দেখেন রিসেন্টলি একটা জরিপ করেছে প্রথম আলো, সেই জরিপের মধ্যে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ, যারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে 7% দিয়েছে। তাদেরকে যে দলের প্লেয়ারের সদস্য না, আপনি বলেন সে 2-3 গোল করবে, এটা কিভাবে বলেন আপনি? তার মানে আপনি নরমালাইজ করছেন, আপনি তাদেরকে নরমালাইজ করছেন। তার মানে এটা যে একটা ক্ষোভের প্রকাশ, এটাকে আপনি খারাপভাবে দেখার শুধু এটা ক্ষোভের প্রকাশ, যদিও এটা আমরা পক্ষে না, কিন্তু এটা যে একটা ক্ষোভের। হাদি সবসময়, হাদি যে কালচারাল ইনস্টিটিউট কেন তৈরি করেছে? হাদি বলেছে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, ধ্বংস করে ভেঙ্গে আদর্শকে কখন মোকাবেলা করা যায় না। তারা তো চেয়েছিল এক হাদিকে মেরে ফেলতে, কিন্তু এক হাদিকে মারার পরে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে, বলে যে আমরা সবাই হাদি হব, দেশের জন্য জীবন দিব। কেন স্লোগান দেয় তারা? কার মানে মেরে ভেঙ্গে জ্বালিয়ে কখন আপনি আদর্শ কি করতে পারবেন না, নিবাতে পারবেন না। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের জন্য আজকে যারা মায়া কান্না করছে, তাদের মায়া কান্না তখনও দরকার ছিল। ওরা কিন্তু হাদির জন্য মায়া কান্না করছে না। এটাই তো আমাদের দুঃখজনক। আমাদের যে যারা আপকামিং পাওয়ারে, আমরা মনে করি বিএনপিকে মনে করি আপকামিং পাওয়ারে আসবে, এই জায়গাতে দুঃখজনক বিষয়, কারণ তারা জনগণের পালস বুঝতে পারছে না। তারা ভাবছে প্রথম আলো, ডেইলি স্টার যদি আমার পাশে থাকে, ইন্ডিয়া যদি আমার পাশে থাকে, তাহলে আমার ক্ষমতা আসা সহজ। কিন্তু এই তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে পুরো ইন্ডিয়া তাদের হাতে ছিল, সকল মিডিয়া তাদের হাতে ছিল, এরপরও শেখ হাসিনার ক্ষমতার যে পতনটা ঠেকাইতে পারে নাই। তো জনগণের পালস বুঝতে হবে। আপনি দেখেন যখন হাদি আহত হয়েছে, পরবর্তীতে ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম ডেকেছে, সর্বদলীয় একটা সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে বিএনপি অংশগ্রহণ করে নেই। আপনি দেখেন হাদির জানাজাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন না। আপনি দেখেন ছাত্র দলের এই গায়েবানা জানাতে অংশগ্রহণ করেছে, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। আপনি দেখেন এই সন্দ্বীপে
সন্দ্বীপে যখন ছাত্র এই কি বলে এই গায়ে জানাজা করবে, সেখানে বিএনপি যে সভাপতি সে বাধা প্রদান করেছে। তার মানে হাদিকে তারা অন করতে পারছে না। কেন অন করতে পারছে না? হাদি তো সে স্লোগান দিয়েছে। হাদিকে যখন বলো যে আপনি যে গালিগুলো দেন, সে বলেছে এই গালিগুলো আমি এতদিন পর্যন্ত দিয়েছি পথিত ফ্যাসিস্টকে, এবং এই গালিগুলো আমি রেখে দিব ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করবে তাদের জন্য আমি রেখে দিব। তার মানে কি, যারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে চায় তাদের মাথায় ধরে গিয়েছে যে ইনকলাব মানে কি সংগ্রাম। ইনকলাব মঞ্চ কেন তৈরি করলো? আপনি দেখেন, এই আপনার ফরাসি একজন বিপ্লবী তিনি বলেছেন যে বিপ্লব ক্ষতি হয় যখন জানেন বিপ্লবকে আপনি যখন পরিপূর্ণ করবেন না। আচ্ছা, আপনি যখন বিপ্লবকে পরিপূর্ণ করবেন না। হাদি জানে বিপ্লব পরিপূর্ণ হয় নাই, যে সংস্কারগুলো আছে সংস্কারগুলোতে বাধা প্রদান করা হচ্ছে, বিপ্লব পরিপূর্ণ হচ্ছে না। হাদি জানে, এই জন্য হাদি ইনকলাব মঞ্চ তৈরি করেছে, সংগ্রাম মঞ্চ। তার মানে এই সংগ্রাম মঞ্চের কাজ শুধু অন্তর্বর্তী সরকারের এই সময় না, এই সংগ্রাম মঞ্চকে সে একটা সংস্কৃতি বিপ্লব হিসেবে ধরেছে, সে এটাকে কন্টিনিউ করতে যাচ্ছে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন। তার মানে কি, ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে যাবে তাদের জন্য এই হাদি একটা অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে। হাদির ইনকলাব মঞ্চ একটা অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, এটা সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দাঁড়িয়েছে। তো সুতরাং তারা সেই ভয়ে হাদিকে অন করতে পারছে না। তো সুতরাং যারা হাদিকে অন করতে পারবে না তাদের জন্য পতিত ফ্যাসিস্ট যেই পরাজয় বরণ করেছে তাদের জন্য সেম অবস্থা বিরাজ করছে। একদম। একটু জানতে চাইবো যে হাদির জানাজায় কিন্তু লাখো তরুণ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য শপথ করেছে, তো এটা কিভাবে সম্ভব? আসলে তরুণদের কি করা উচিত? এই তরুণদেরকে এখন হাদি থেকে শিক্ষা নিতে হবে। হাদি কি শুধু ভোকালিস্ট ছিলেন না, হাদি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হাদি সাথে সাথে পড়তেন রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু ইংলিশের টিচার ছিলেন। কারণ হাদি জানে ভবিষ্যতে যদি পৃথিবীটা গ্লোবালাইজেশন একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, পৃথিবীতে যদি ইসলামকে উড্ডয়ন করতে হয় তাহলে যারা ইংরেজি ভাষাভাষী, আমাদের এই ভারতীয় উপমহাদেশে একসময় ইংরেজিকে আমাদের অনেক আলেম বলতো এটা ইংরেজি শেখা হারাম। সে হারাম করার কারণে বা ইংরেজিকে আমরা ওন না করার কারণে আমরা কিন্তু ইংরেজ আমলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা। হাদি সেটা জেনেছে, এই জন্য সে প্রথম শিখেছে ইংলিশ। সে ইংলিশের টিচার ছিলেন। তার মানে এই তরুণ প্রজন্মকে যদি আগামী ভবিষ্যতে যেই তৈরি হবে, যে বিপ্লবের হাতছানি দিচ্ছে, যে পুরো পৃথিবীটাকে কোরআনের ছায়াতলে আনার জন্য প্রথমত হচ্ছে আমাদের ভাষার যে নলেজ। আল্লাহ রাসূল কিন্তু বদরের যুদ্ধে যখন যারা বন্দী হয়েছে তাদেরকে ভাষা শেখানোর বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে, মুক্তি করে দিয়েছেন। তার মানে ভাষা শিক্ষাকে এমফেসাইজ করেছেন। হাদি শুধু ভোকালিস্ট ছিলেন না, হাদির সাথে সাথে একাডেমিশিয়ান ছিলেন, হাদির সাথে সাথে এক বিপ্লবী ছিলেন। তো সুতরাং হাদিকে শুধু এভাবে আজকে তরুণ প্রজন্ম শুধু হাদির মুখের ভাষাকে অন করলে হবে না, হাদির প্রত্যেকটা জিনিসকে অন করতে হবে। হাদি জাগতিক নলেজের পাশাপাশি নৈতিক নলেজ, জাগতিক নলেজ, সব ধরনের নলেজ তার ছিল। যে হাদি সবসময় মনের মধ্যে বলতো যে আমি শহীদ হব, শহীদ হওয়ার ভালোবাসা, কল্পনা তার মধ্যে সবসময় কি লালন করে। সে হাদিকে যদি তরুণ প্রজন্ম যদি হাদিকে অন করতে হয় তাহলে তরুণ প্রজন্মকে সেই জাগতিক নলেজ অর্জন করতে হবে, নৈতিক নলেজের পাশাপাশি। এই জন্য আমি তরুণ প্রজন্মকে বলবো, আজকে আপনাদের এই সুন্দর আয়োজন থেকে তরুণ প্রজন্মকে বলবো, আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলো ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। আচ্ছা, স্পেশাল নলেজ, যারা সব কিছু জানে তাদের কোনো খাওয়া নেই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া বেশি। দেখবেন আপনি একটা প্রাইমারি স্কুল শিক্ষক বেতন পায় কত? 20,000 টাকা, সব সাবজেক্ট পড়ায়। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50,000 টাকা। তার মানে একটা জিনিসকে আপনাকে ভালোভাবে জানতে হবে। আজকে তরুণ প্রজন্মকে আগে বলো তো নলেজ ইজ পাওয়ার, এখন বলো নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে আমাদের তরুণদেরকে দক্ষতা অর্জন করতে হবে, সব ধরনের দক্ষতা। আপনার কমিউনিকেশন স্কিল, আপনার স্পিকিং স্কিল, আপনার হচ্ছে আইটি স্কিল, আপনার এআই যুগ। সামনে দেখবেন আপনার একটা জরিপে আসে, সামনে প্রায় 10 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, কারণ এখন ড্রাইভারবিহীন বের হয়েছে। সামনে 10 লক্ষ একটা জরিপে, আমেরিকার একটা জরিপে আসে, ব্যাংকার তার চাকরি হারাবে। একটা ব্যাংকে কর্মকর্তা থাকবে মাত্র 2-3 জন, সব এআই হয়ে যাবে। শিক্ষক তার 15 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। আপনি দেখেছেন কেরালাতে এখন এআই শিক্ষকের ক্লাস নাই। তার মানে এই তরুণ প্রজন্মকে যদি দক্ষতা অর্জন করতে না পারে তাহলে তরুণ প্রজন্ম আলটিমেটলি বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। আপনি বিপ্লবী হয়েছেন, ঘরে খাওয়ার নেই, এই বিপ্লবীর কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, প্রথমে দুনিয়া হাসানা কথা বলেছে, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আগে দুনিয়ার হাসানা, তারপর আখিরাতের হাসানা। দুনিয়া ছাড়া আখিরাত করলে হবে না। ওই দিন আমার কাছে একজন লোক আসছে, সে খুব বিপ্লবী, আমাকে বলছে আমাকে একটু পরামর্শ দেন। আমি আপনি কি করেন? ভাই পড়াশোনা কিছু করেন না। আপনার বিপ্লবী? বলে পড়াশোনা? বলছে ভাই পড়াশোনা ছেড়ে দিন। কিছু করেন? চাকরি করেন।
আমি বললাম আপনি আমার থেকে পরামর্শ নেওয়ার আগে কিছু করবেন আমার তো ফ্যামিলির এত সমস্যা, টাকা পয়সা সমস্যা নেই। না, আপনার কিছু করতে হবে। আপনার মাটির পায়ের নিচে মাটি, এটা আপনার। ইসলাম আপনাকে আগে দুনিয়াকে নিশ্চিত করতে হবে। আপনি দুনিয়াকে নিশ্চিত করতে, আপনার কোনো কেরিয়ার নাই, আপনি আবার কেরিয়ার কি স্যাক্রিফাইস করো? আমরা বলি কেরিয়ার স্যাক্রিফাইস করতে চাই। কিসের ব্যাপারে? তোর কেরিয়ার আছে, তুমি কেরিয়ার স্যাক্রিফাইস করবা? আগে তো কেরিয়ার অর্জন করো, একদম। আগে তো কেরিয়ার অর্জন করো, তারপরে স্যাক্রিফাইস করবা। কেরিয়ার নাই, তা সে করবে কেরিয়ার স্যাক্রিফাইস। এই জন্য এই তরুণ প্রজন্ম এটা মাথায় রাখতে হবে। প্রথমে আগে যোগ্যতা লাগবে। আপনি যদি সফল হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আর আপনি যদি ব্যর্থ হন, পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। বলা হয় তাকে, আমরা সবসময় চেয়ার খুঁজি, আমরা সবসময় কি বলে চাই, সিংহাসন চাই না। আপনি সিংহ হন, আপনি যেখানে বলবেন সেটাই সিংহাসন হয়ে যাবে। আপনি সিংহ, আপনার সফল হইতে হবে। সফল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি যদি সফল না হন, আপনার সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে। আর যদি আপনি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে। এই জন্য তরুণ প্রজন্ম আগে সফল হইতে হবে। সফল হওয়ার পর তারপরে বাকি জিনিস কাজ করতে হবে। আগে নিজে কিছু করতে হবে, তারপরে অন্যকে পথ দেখাইতে হবে। খুবই ভালো বলেছেন। একটু নির্বাচন নিয়ে জানতে চাই। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলছেন যে এমন একটি নির্বাচন হবে যেটা কখনো এর আগে হয়নি। আপনি কি মনে করছেন আসলে কি হতে পারে? আমি মনে করি এবার নির্বাচনটা আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আচ্ছা, আগামী বাংলাদেশ কোন দিকে যাবে। আমরা 24 বছর পাকিস্তানের নিষ্পেষণ থেকে নিজেকে রক্ষা করেছি 71-এর মাধ্যমে। আর 71 পরবর্তী 54 বছরের নিষ্পেষণ থেকে আমরা রক্ষা পেয়েছি 24শে জুলাইয়ের মাধ্যমে। সুতরাং এবার কোনো ভারততন্ত্র, পাকিস্তান তন্ত্র, সব তন্ত্র বাদ দিয়ে বাংলাদেশ তন্ত্র। এবারের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, এটা বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। এখনই সময় বাংলাদেশকে জিতানো। আর বাংলাদেশকে জিতানোর জন্য আগে সবসময় আমাদের ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হতো। পার্শ্ববর্তী আগে নির্ধারণ করতো ওয়াশিংটন কি বলে, আগে নির্ধারণ করা হতো বেইজিং কি বলে, আগে নির্ধারণ করা হতো আমাদের দিল্লি কি বলে। এখন কোনো দিল্লি, কোনো বেইজিং, কোনো ওয়াশিংটন। এখন বাংলাদেশের ভাগ্য বাংলাদেশকে নির্ধারণ করতে হবে। সেজন্য আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে প্রত্যেকের জায়গা থেকে আমরা যারা আছি, প্রত্যেক তরুণ প্রজন্মকে একজন ব্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেককে যেন আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমরা পাই, আমরা আমাদের ভোট দিতে পারি। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি, জন্মের পর থেকে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। তো এই আমার মতো এরকম কষ্ট শত লক্ষ তরুণের আছে। সে তরুণরা এবার ভোট দিবে, যাকে সে ভোট দিবে তিনি হবেন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমরা সেটার প্রত্যাশা করি এবং তাদের হাত ধরে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখব। একটু বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে গাজাতে যুদ্ধবিরতি চলছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিমান হামলা হচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, গাজাটা আমাদের এটা মানে চেতনার না। গাজা আমাদের এখন একটা, আপনি দেখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত আপনার এই খুতবা ছিল 30 সেকেন্ডের খুতবা। সেটি ফিলিস্তিনে গাজাতে বসে ইমাম দাঁড়িয়ে বললেন যে 30,000 মানুষ শহীদ হয়েছে, 60,000 আহত হয়েছে, 23 লক্ষ বাসস্থান হওয়ার পরেও যদি মুসলমানদের মধ্যে যদি কোনো চেতনা, কোনো জাগ্রত না হয়, তাহলে আর কিছু করার নাই বলে সে নামাজে দাঁড়িয়েছে। মাত্র 30 সেকেন্ড পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে মাত্র 30 সেকেন্ডে তার এই খুতবাটা। পৃথিবীতে আছে সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে তথ্যবহুল এবং সবচেয়ে ইফেক্টিভ খুতবা ছিল সেটি। এরপরও যদি আপনার চেতনা জাগ্রত হয়, আপনি দেখেন যতবার কি ইসরায়েলের উপর আক্রমণ হয়েছে, ততবার মুসলিম রাষ্ট্রগুলো তাকে সহযোগিতা করেছে। জর্ডান বড় এগুলো ঠেকিয়েছে, বড় জায়গাগুলো ঠেকিয়েছে। ইরান থেকে যখন আক্রমণ করা ঠেকিয়েছে, তার মুসলমানদের ক্ষতি করছে। আজকে গাজা, আমাদের রাসূল তো ভবিষ্যৎবাণী করেছেন, খোরাসাইন থেকে একটা কালো পতাকা বাহিয়ে এসে জেরুজালেম, যেটি আমাদের বাইতুল মুকাদ্দাস, যেটি আমাদের প্রথম কাবা ছিল, সে মসজিদকে কি করবে? রক্ষা করবে খোরাসাইন থেকে। বলা হয় সেই খোরাসাইনটা হচ্ছে বর্তমানে ইরানে। এই কালো পতাকা, এরা তো যারা ওয়েস্টার্ন, পশ্চিমারা এটাকে গবেষণা করেছে, তারা জানে কালো পতাকা বাহি ভবিষ্যতে একজন আসবে। এই জন্য কালো পতাকায় তারা কি করেছে? মিডিয়া ন্যারেটিভ দিয়ে তারা কালো পতাকাকে খারাপে পড়ে আইএস তৈরি করে, আইএসের মাধ্যমে কালো পতাকায় বাংলাদেশ। আপনি দেখেন একটা কালো পতাকা নিয়ে আপনি একটু হাঁটেন তো,
একটা কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি হাঁটেন তো, যে কেউ এসে আপনাকে ধরবে, এই আপনি কোথায় যাচ্ছেন। তার মানে অথচ এটা আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী, কিন্তু এটিকে নেগেটিভ করা হয়েছে। কীভাবে? এটাকে বলে মিডিয়া আগ্রাসন। এভাবে আজকে দেখেন আমরা বারবার শুধু এই ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই। এসব এই পাগলামি চিন্তা করে কোনো লাভ হবে না। একটা পণ্য বয়কটে তাদের কিচ্ছু যায় আসে না, কারণ এখন প্রত্যেকটা কোম্পানি পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে। এখন আপনি যা কিছু ইউজ করেন প্রত্যেকটা ইউজে তাদের শেয়ার আছে। আপনি এসব বয়কট দিয়ে কাজ হবে না, ইতিহাস বয়কট দিয়ে হবে না। আজকে মুসলমানদেরকে মুসলমান যারা আছে তাদেরকে তৈরি করতে হবে, বয়কট দিয়ে লাভ হবে না। আজকে ফেসবুক, আমরা বলি যে ফেসবুক, আমি একটা বক্তব্য দিই, আমার বক্তব্যটা কি, তারা কমিউনিটি ভায়োলেন্স বলে আমাকে এটা কেড়ে দিচ্ছে। তার মানে আপনাকে বিপরীতে ফেসবুক তৈরি করতে হবে, ইউটিউব তৈরি করতে হবে। আপনি যদি সেটি তৈরি করতে না পারেন, শুধু বয়কট দিয়ে কোনো কিচ্ছু হবে না, তাদের কোনো কিচ্ছু হবে না। এর জন্য যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া এই বর্তমান যে আগ্রাসনটা মোকাবেলা যাবে না। আজকে যে গাজার অবস্থা আপনি দেখেন যে প্রায় এই যে সর্বশেষ অক্টোবরে তারা যুদ্ধবিরতিতে গিয়েছে, যুদ্ধবিরতি গিয়ে প্রায় 775 বার তারা যুদ্ধবিরতির এই লঙ্ঘন করেছে। বারবার কেন করছে? নেতানিয়াহু সে যখন তার দেশীয় কোনো সংকটে পড়ে তখনই সে আক্রমণ করে। কারণ ইসরায়েল প্রত্যেকটা মানুষকে সেভাবে তৈরি করেছে, যারা মুসলমানদের উপর আক্রমণ করে তারা খুশি হয়, ভালো লাগে তাদের। তো সুতরাং তাদের সেন্টিমেন্ট ধরার জন্য যখনই একটা দেশীয় কোনো সংকটে পড়ে তখনই ইসরায়েলের উপর, এই গাজার উপর তারা আক্রমণ করে। তার মানে এইভাবে করে একটা জাতি তৈরি হয়েছে। ইরান সেভাবে তৈরি হয়েছে। আমি পুরো মুসলিম বিশ্বের মধ্যে আমি ইরানকে খুব পছন্দ করি, এজন্যই ইরান সেভাবে তৈরি হয়েছে। ইরানের একটা শিশু আয়াতুল্লাহ খামিনির কাছে এসে, ইমাম আয়াতুল্লাহ খামিনির কাছে এসে বললো যে আপনি দোয়া করেন আমি যেন শহীদ হই। আয়াতুল্লাহ খামিনি বলেছেন, এ দোয়া আমি তো করবো, তুমি 80 বছর বাচ্চা তারপরে শহীদ হও। তার মানে ইরানে একটা শিশু শহীদ হওয়ার জন্য তৈরি হয়েছে। একটা শিশু যেখানে শহীদ হওয়ার জন্য তৈরি হয়েছে, সে যেভাবে জাতি তৈরি হয়েছে সেভাবে ইরান যদি পারে তাহলে আমরা কেন পারবো না? অবশ্যই। এবং ইরানেও আমরা দেখলাম যে ইসরায়েল আগ্রাসন চালিয়েছিল এবং সেখানে কিন্তু ইরান শক্ত জবাব দিয়েছে এবং গণমাধ্যমে বলা হচ্ছে যে আবার একটা যুদ্ধ লাগতে পারে। তো সেক্ষেত্রে ইরানের পার্লামেন্ট বলছে যে যদি এবার যুদ্ধ লাগে, আমেরিকা যদি সাহায্য না করে 1 সপ্তাহ বিষয় টিকতে পারবে না। কিভাবে দেখেন বিষয়টিকে? পৃথিবীটা হচ্ছে বলা হয় শক্তের বক্ত নরমের চরমে জম। পৃথিবী মনে রাখবেন, পৃথিবীতে যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তারা কখনো আক্রান্ত হবে না। যদি আক্রান্ত হয়, আক্রমণের জায়গাটা হবে লিমিটের মধ্যে। আক্রমণ করবে সেটা বলে দিবে। আপনি দেখেন ভারত পাকিস্তান মাঝে মধ্যে যুদ্ধ হয় না, রিসেন্টলি একটা যুদ্ধ হয়েছে। ভারতে কোথায় আক্রমণ করবে পাকিস্তান সেটা বলে দিচ্ছে, পাকিস্তান কোথায় আক্রমণ করবে ভারতকে বলে দিচ্ছে, আপনারা সবাই ফেলেন। আপনি দেখেন ইরানের উপরে যখন আমেরিকা যখন তাদের সবচেয়ে পাওয়ারফুল বোমারু যে এটা পাঠাইলো, আগামী বলে দিচ্ছে যে আমরা ওখানে কি করব, আক্রমণ করবো। তার মানে তোমাদের পারমাণবিক সব কিছু সরাও। কেন? এরপর ইরান কি করেছে? কাতারে আক্রমণ করেছে। মিডল ইস্টের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতার হচ্ছে তাদের আমেরিকার এই মধ্যপ্রাচ্যের কলিজা বলা হয়, সে কলিজা আক্রমণ করেছে। এর বিপরীতে কি হয়েছে? কিছুই হয়নি। তার মানে কি ইরানকে পুরো দমে আক্রমণ করছে না, কারণ বিশ্বাস করেন বা না করেন আপনি, আমি আজকে এখান থেকে বললাম ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। আচ্ছা, কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনি জানেন বাংলাদেশ পৃথিবীতে 9টি দেশ পারমাণবিক শক্তিধর, তার মধ্যে একটি দেশ হচ্ছে অঘোষিত ইসরায়েল এখনো পর্যন্ত স্বীকার করে না তার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কেন? আমরা কিভাবে জানলাম? ইসরায়েল একজন গোয়েন্দা, সে আমেরিকা পালায় গিয়ে পরে সে প্রকাশ করেছে যে ইসরায়েল পারমাণবিক শক্তিধর। পৃথিবীর অনেক দেশ আছে পারমাণবিক শক্তি অংশগ্রহণ করছে, কিন্তু তারা কখনো বলে না। আগে বলতো, এখন বলে না। এটা তার মানে আপনার ইরান উপর আক্রমণ হচ্ছে না কেন? ইরান যেভাবে ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, আমাদের ঢাকা শহরের মতো সমান, ইসরায়েলের উপর যেভাবে তাদের আয়রন ডোমকে করে ইরান যেভাবে আক্রমণ করেছে, আপনি কি চিন্তা করতে পারেন? ইরান যদি এভাবে কন্টিনিউ 15 দিন করতো, পুরো ইসরায়েল মাটির নিচে ধীরে যেত। কারণ তাদের কাছে 2000 তাদের কাছে যে মিসাইলগুলো আছে, এমন কিছু আধুনিক মিসাইল আছে কোনো আয়রন ডোম এগুলো ঠেকাইতে পারবে না, কিন্তু সেগুলো ব্যবহারই করে না ইরান, তার মানে ইরানের উপর যে হুমকি দামকি ইরান, আপনি মনে রাখবেন পৃথিবীতে যদি আপনাকে সার্ভাইভ করতে হয় পারমাণবিক শক্তি দ্বারা কোনো বিকল্প নেই। এবং কি আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের আসামের যে মুখ্যমন্ত্রী সে বলল আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, আমাদেরকে ধমক দিচ্ছে। শোনেন, পৃথিবীতে মাত্র 9টা দেশ পারমাণবিক বোমা ক্ষমতাধর, কিন্তু পৃথিবীতে প্রায় 30টা দেশের উপরে তাদের কাছে পারমাণবিক বোমা আছে। কিভাবে আছে জানেন? এই যে যারা ন্যাটোর সদস্য, তুরস্ক বলেন, তুরস্ক পারমাণবিক শক্তিধর না, কিন্তু তুরস্কে পারমাণবিক বোমা আছে। কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। এরকম অনেক দেশের কাছে পারমাণবিক বোমা আছে। তার মানে আমরা পারমাণবিক বোমা শক্তিধর রাষ্ট্র না, কিন্তু পারমাণবিক বোমা কি আমরা রাখতে পারবো না? পারবো। এখন পৃথিবীতে সবাই পারমাণবিক শক্তিধর হইতে হয় না, পারমাণবিক বোমা অনেক দেশের কাছে আছে।
অনেক দেশের কাছে আছে। আমরা আমাদের যে কোনো মহব্বতের দেশ থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো এগুলো কোনো বিষয় না, পৃথিবী অনেক দেশে আছে। তো সুতরাং এই শক্তিটা এখন মুসলমানদেরকে এই শক্তিটা নিতে হবে। যদি এই শক্তিটা না নেয় তাহলে আলটিমেটলি পৃথিবীতে সার্ভাইভ করা যাবে না। পৃথিবীতে হতে হবে। এবং যতই হোক পারমাণবিক বোমা না থাকলে, আপনি দেখেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে? যেগুলো আক্রমণ হয়েছে প্রক্সি আক্রমণ, এগুলো কোনো আক্রমণের পর্যায়ে পড়ে না। দেখানো, এগুলো দেখানো হলো ওই পক্ষকে বলে এই পক্ষকে মারে, কিন্তু সরাসরি পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে? যদি আক্রমণ হইতো তাহলে প্রথম কোন কোরিয়া আক্রান্ত হইতো? উত্তর কোরিয়া আক্রান্ত হয়েছে প্রথম। তার মানে এগুলো বলে লাভ নাই। তো সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। আচ্ছা, অবশ্যই। এবং পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা কোথাও আগ্রাসন চালাচ্ছি না, কোথাও অ্যাটম বোমাও মারছি না, তারপর আমরা দেখতে পাচ্ছি হিন্দু বলি, খ্রিস্টান বলি, ইহুদি বলি, সবাই মুসলমানদের শত্রু। তার এক হয়ে মুসলমানকে আসলে পরাজিত করতে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কেন জানেন? পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রকে আমেরিকা। তার আগে সুপার পাওয়ার কে ছিল? সোভিয়েত ইউনিয়ন। 70 দশকে যখন সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ারের মাধ্যমে যখন এই রাশিয়ার পতন হলো, তখন আমেরিকার একজন এই কি বলে দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন। তিনি একটা বই আছে ওনার, ক্লাশ অফ সিভিলাইজেশন। এই বইটা আপনি পড়ে দেখবেন, ক্লাশ অফ সিভিলাইজেশন। সেখানে তিনি বলেছেন, তিনি মন খারাপ, সবাই আনন্দ করছে আমেরিকা যে আমরা রাশিয়ার মতো সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছে। পৃথিবীর 1/8 বলা হয় রাশিয়াকে, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, মানে পৃথিবীর আয়তনে 1/8 রাশিয়া। সে এত বড় রাষ্ট্রকে পতন করার পরে তারা আনন্দ করছে আমেরিকা। তখন হান্টিংটন বলছে যে আপনাদের পরাজিত, আমাদের পরাজয় হবে। কি আমাদের পরাজয় হবে? রাশিয়ার মতো এত বড় রাষ্ট্রকে আমরা পরাজিত করলাম, আমাদের পরাজয় কি করবে? আপনাদের পরাজয় হবে মুসলিম যুবকদের হাতে। তখন তারপর মুসলিম যুবকদের হাতে আমাদের পরাজয় হবে। তখন তারা 2টা থিওরি গ্রহণ করে। একটা থিওরি হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মকে চরিত্র নষ্ট করে দেওয়া আছে। মুসলিম তরুণ প্রজন্মকে কাটা দিয়ে কাটা ফোয়া কেমন? কাটা দিয়ে কাটা মুসলিম দিয়ে মুসলমানকে ধ্বংস করা। মুসলিম দিয়ে আপনি দেখেন, আপনি কনফিউজড হয়ে যাবেন কোন ইসলামী দলকে আপনি পছন্দ করবেন, এটা নাকি এটা? কোন রাষ্ট্রকে আপনি পছন্দ করবেন, এটা নাকি এটা? আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইরান মানে এটা হচ্ছে শিয়া, এরা মুসলমানের পর্যায়ে পড়ে না, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার মানে আফগানিস্তানকে তালেবান বলে মিডিয়া এমনভাবে করেছে, তালেবান বলে আমরাকে আফগানিস্তানকে আমাদের কাছে এক নেগেটিভ তৈরি করেছে না? একদম করেছে না? আপনি দেখেন আফগানিস্তান নাম শুনলে আমাদের ভয় লাগতো। কেন? এই যে সেভাবে কি আমাদের মাথার মধ্যে মিডিয়া আগ্রাসন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তেমনি ইরানকেও সেভাবে। এরা হচ্ছে শিয়া, এরা হচ্ছে কি শিয়া, এরা তোমার রাসুল মানে না। অথচ শিয়াদের 14টা ভাগ আছে, 14টা সর্বশেষ যে ভাগ, সে ভাগ হচ্ছে রাসুলকে মানে না। আমাদের অনেক মুসলমান তো রাসুলকে মানে না। আপনি কাদিয়ানি দেখেন, কাদিয়ানি তো ওরা নবী দাবি করে। তার মানে তো মুসলমান সুন্নি যদি মুসলমান সে যদি এই কি বলে রাসুলকে না মানে, সে নিজেকে নবী দাবি করে, তাহলে শিয়া করতে পারে না। অথচ আমরা সেই গ্রুপটা এক্সট্রিমিস্ট, সেই গ্রুপটা নিয়ে আমরা বারবার বলি শিয়া 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 বলে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে যে মুসলমান। আপনি দেখেন আমেরিকা যখন এই ইরাক দিয়ে এই কুয়েতের উপর আক্রমণ করার পর ইরাকে বললো যে তোমাকে অস্ত্র দিব, তুমি কুয়েতে আক্রমণ করলো। পরবর্তী আবার ইরানের উপর আক্রমণ করলো। পরবর্তীতে ইরাককে বললো যে যাও অস্ত্র দিচ্ছে, অস্ত্রগুলো দিয়ে দাও। তার মানে মুসলমানদেরকে শেষ করে দিল। মুসলমানদেরকে শেষ করলো। এভাবেই করে মুসলমান দিয়ে মুসলমানের যে শেষ করা। আপনি দেখেন পাকিস্তান আফগানিস্তান রিসেন্টলি যুদ্ধ, আপনি একটু চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করেন, কে কাকে করাচ্ছে? মুসলমানদের ধ্বংস করা। তার মানে এই একটা পলিসি। দ্বিতীয় পলিসি হচ্ছে যুব সমাজ যারা আছে তাদের চরিত্র নষ্ট করে দিতে হবে। কারণ যুব সমাজে দেখেন, আপনি দেখেন ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে তারা। এবং পর্নোগ্রাফির যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে সবচেয়ে বেশি ব্রাউজার হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাকিস্তান, পারমাণবিক শক্তিধর। তার মানে সেই তরুণ প্রজন্মের মধ্যে, যে তরুণ প্রজন্মের মাথার মধ্যে পর্নোগ্রাফি ঢুকবে, সে পর্যন্ত কোরআন হাদিস পড়বে না। আর কোরআন হাদিস থেকে যদি পিছনে চলে যায়, তাহলে তাদের মধ্যে বিপ্লবী চিন্তা ঢুকবে না। সেই চিন্তা করে তারা মুসলমানদের এই থিওরি নিয়ে তারা আগাচ্ছে, যাতে করে ভবিষ্যতে মুসলিমরা ঐক্যবদ্ধ না হতে পারে। আর যদি না হয় তাহলে তাদের রাজত্ব চলবে। একদম শেষ পর্যায়ে ছোট করে জানবো যে এত বিরোধিতার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলিমের সংখ্যা কিন্তু বাড়ছে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতেও কিন্তু বাড়ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? এটার দায়িত্ব তো আল্লাহ তাআলা নিজেই নিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রাজ্য যার, শাসন চলবে তার। আল্লাহ কোরআন বলছে ওয়ামা করু আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও, আল্লাহ তো কম না। তারা যত ষড়যন্ত্র করুক, কিন্তু আল্লাহ যেটি করেছে, আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন, দেখো রাসান থেকে একজন আসবে, তারা এসে এভাবে আবার জেরুজালেমকে করবে, তার মানে এগুলো তো মিথ্যা হবে না। তার মানে আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ আমরা চেষ্টা করে যাব।
আমরা তো আল্লাহ থেকে টেন্ডার নিয়ে নেই যে বাস্তবায়ন করব। আমাদের কাজ হচ্ছে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে না তোমরা কেন আমার আইন বাস্তবায়ন করো নাই। আল্লাহ বলবে তুমি চেষ্টা করো নাই কেন, চেষ্টার কথা সাহস করে দাও। আমাদের দায়িত্ব হচ্ছে কি চেষ্টা করা জোর করে। কারণ শরীয়তে আছে লা ইকরাহা ফিদ্দীন, দিনে বেড়ে বাড়াবাড়ি করা যাবে না, আমরা বাড়াবাড়ি করবো না। এই যে বোমা মেরে এই যে জঙ্গির উত্থান হয়েছিল মাঝে মধ্যে, বোমা মেরে ইসলামী স্টেট কায়েম করবো, নো, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। যেখানে কোরআনে বলা আছে একজন মানুষকে, নিরাপদ মানুষকে যদি আপনি হত্যা করেন পুরো মানব জাতিকে হত্যা করা হবে, সেখানে কোনো জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা করছে তারা সেই কাটা দিয়ে কাটা ফোয়া, তারা ওই তাদেরই তৈরি। আমরা মনে করি তারা ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে কোনো ধরনের কি নেই, তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো সুতরাং দিন দিন আল্লাহর যে আইন, এই আইন বলে যে হচ্ছে ভবিষ্যৎবাণীতে এমনই করেছে যে ইসলাম মক্কাতে আবার ফিরে যাবে, আবার পুরো পৃথিবীময় ইসলামের রাজ্য হবে, হবে না, সব কিছুই হবে। তো সুতরাং আমরা, আপনার কাজ হবে, আমরা আপনাদের কাজ হচ্ছে আমি কতটুকু চেষ্টা করছি আল্লাহ তাআলা সেটা দেখবেন। আমি কতটুকু চেষ্টা করেছি, কি করেছে, কি হবে, কতটুকু হবে, এটা আমার দায়িত্ব না। এই জন্য এই তরুণ প্রজন্মের মধ্যে সেই শহীদি দীপ্তটা আমাদের হাদি কিন্তু জাগিয়ে করেছেন। শহীদ হওয়ার চিন্তা, এই দেখেন আল্লাহ রাসূলের সময় প্রত্যেক সাহাবার মধ্যে শহীদ হওয়ার, আল্লাহ রাসূল যখন শহীদের আলোচনা করতেন, যখন এই দেখেন হাদির পরবর্তীতে কিন্তু তরুণ প্রজন্ম সবার মধ্যে কিন্তু শহীদের একটা স্পিয়া তৈরি হয়েছে। আল্লাহ রাসূল যখন শহীদি আলোচনা করতেন তখন আমরা কি দেখতাম, এই যে বিবাহ করেছে আজকে বাসর রাত, যখন শহীদি আলোচনা করছে সাথে সাথে বউ রেখে চলে গিয়েছেন, খেজুর খাচ্ছেন, খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তার মানে কি ইস্পিহা, শহীদি ইস্পিহা। খালিদ বিন ওয়ালিদ সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ সবচেয়ে বেশি, সর্বশেষ উনি সিরিয়াতে ছিলেন মৃত্যুর শেষ সময়, তখন একটা মহামারী আকার ধারণ করে অসুস্থ হয়ে যায়। অর্থাৎ তার ওয়াইফকে বললো, মানে অসুস্থ অনেকে, প্রায় 20,000 মতো সাহাবী মারা গিয়েছিল তখন। খালিদ বিন ওয়ালিদ অসুস্থ অবস্থায় তার ওয়াইফকে বললো, আমি 100-র মতো যুদ্ধ অংশগ্রহণ করেছি, আমার খুব ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করবো, কিন্তু আজকে আমি বিছানায় মারা যাচ্ছি। তুমি দেখো তো পুরো শরীরে এমন কোনো দাগ আছে, যে দাগে শরীরে এমন কোনো জায়গা আছে যেখানে আমার কোনো এই তলোয়ারের দাগ পড়ে নাই। তো ওয়াইফ বলছেন না, আপনার শরীরে কোনো জায়গা নেই যেখানে তলোয়ারের দাগ পড়ে নাই। আমার খুব ইচ্ছা ছিল শহীদ মৃত্যু, কিন্তু আল্লাহ সে শহীদ মৃত্যু কবুল করেন না। তখন স্ত্রী বললো, স্ত্রীর উত্তরটা ছিল এভাবে, আপনাকে আল্লাহ রাসূল সবার সামনে ঘোষণা করেছেন আপনি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে। আপনাকে শহীদ করতে হলে তো আল্লাহ তলোয়ার মাটিতে ফেলতে হবে, আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে এমন কোনো মানুষ পৃথিবীতে তৈরি হয় নাই। এই জন্য আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দেয় নাই। কেমন স্ত্রী, কেমন স্বামী। তো সুতরাং আজকে এই যে হাদিরা আমাদের শিখিয়ে দিয়েছেন শহীদ স্পৃহাটা কি। প্রত্যেকে আপনি তরুণ প্রজন্মকে জিজ্ঞেস করেন যে তুমি কি নর্মাল মৃত্যু চাও নাকি শহীদ মৃত্যু চাও, প্রত্যেকে বলবে আমি শহীদ মৃত্যু চাই। তো সুতরাং হাদি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হাদি থেকে আপনি যেন উহুদ যুদ্ধে যেমন আল্লাহ রাসূল শেষ দিকে আল্লাহ রাসূল আহত হয়েছেন, সবাই এটা রিউমার ছড়ে গেছে যে আল্লাহ রাসূল শহীদ হয়েছে, মারা গিয়েছেন। তখন একজন সাহাবী ছিল আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বলল যে আল্লাহ রাসূল শহীদ হয়েছেন, তোমরা এখানে বসে আছো কেন? আল্লাহ রাসূল শহীদে আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলেছে সত্যকে উদ্দোলন করতে হবে, তারা থাকতে হবে, আমরা এখানে বসে থাকলে লাভ নাই। আল্লাহ রাসূল যে আদর্শের জন্য শহীদ হয়েছেন আমাদেরকে সেই জীবনটা দিতে হবে। তিনি গিয়েছেন, পরবর্তী শহীদ হয়েছেন, এবং দেখা গিয়েছে 80টা তলোয়ারে আঘাত ওনার শরীরে পাওয়া গিয়েছে। তার মানে কি, একবার তলোয়ার মেরেছে আবার দাঁড়িয়েছে, আবার তলোয়ার মেরেছে আবার দাঁড়িয়েছে। এই যে ইস্পিহা আজকে হাদি আমাদের শিখিয়ে দিয়েছে। এক হাদি শহীদ হয়েছে, হাদি আমাদের শিখিয়ে দিয়েছে যে শাহাদাত হচ্ছে ইস্পিহা আমাদের মধ্যে থাকতে হবে। 80টা তলোয়ার যদি একজন সাহাবী নিতে পারে শুধুমাত্র হাদির আল্লাহ রাসূলের আদর্শ থেকে, তো সুতরাং হাদি আমাদেরকে সেই আদর্শটা শিখিয়ে গিয়েছেন যে আমরা হাজারো নিব, কিন্তু আমরা এই আধিপত্যবাদ বিরোধী এবং ইসলামকে উড্ডয়ন করার জন্য আমরা এগিয়ে যাব। আপনার কথাগুলো শুনতে শুনতে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমরা আশা করব সত্যের বিজয় হবে, হাদিদের বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো দর্শক, এতক্ষণ ইরান রেডিও বাংলার অনুষ্ঠান মুখোমুখিতে আমরা ছিলাম, আমরা অনেক কিছু জানলাম, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব সেই প্রত্যয় নিয়ে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।